স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাই হোক, একটু দেরি হলো। আসসালামু আলাইকুম। আসসালাম। আমরা শুরু করছি তাহলে। আমাদের এখন বিজ্ঞানের ক্লাসে আমরা আছি অধ্যায় 3। অধ্যায় 3 হচ্ছে মাটি। অধ্যায়ের নাম হচ্ছে মাটি। আমরা মাটি হতে আজকে কিছু বিষয় জানবো। আর মাটির কিছু প্রকারভেদ আছে। মাটিতে আমরা কি ইউজ করি এবং মাটি হতে আমরা কি পাই। ওয়ালাইকুম সালাম। মাটি হতে আমরা কি কি পাই, আমাদের কি উপকারে আছে, আমরা কিসের তৈরি, সবকিছু চলে আসবে এখানে পড়ার মধ্যে। আমরা সরাসরি স্লাইডে আসি। আমরা দুইটা স্লাইড দেখানোর আমাদের প্ল্যানিং আছে। দেখি আমরা কয়টা দেখাতে পারি। ফার্স্ট আমাদের হচ্ছে মাটির গুরুত্ব এবং উর্বরতা। মাটির গুরুত্ব এবং উর্বরতা। এখানে আমরা কিছু বিষয় দেখবো, এরপর আমরা এটা খুব দ্রুত দেখবো এবং এরপর আমরা চলে আসবো পরের স্লাইডে। দুইটা স্লাইড একসঙ্গে দেখাবো আমরা। সবাই আশা করি স্লাইড ওপেন হয়েছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, আসবে, লেখাগুলো আসবে আস্তে আস্তে, ধীরে ধীরে আসবে। তাহলে মাটি হলো পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। পৃথিবীর উপরিভাগের নরম আবরণই হলো মাটি। ঠিক আছে? পৃথিবীর আমার যে উপরিভাগ, এই উপরিভাগের নরম আবরণটাকে বলা হয় মাটি। একটু ওয়েট করতে হচ্ছে, তুমি দেখছো কার্সর ঘুরছে, তার মানে একটু সময় ওরা নিচ্ছে। আমরা চলে আসলাম সূচনাতে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 4র্থ শ্রেণীতে আমরা আছি, 3য় অধ্যায়ে মাটি, লেকচার 17, মাটির গুরুত্ব, উর্বরতা। ফার্স্ট দেখতে পাচ্ছ মাটি দেখা যাচ্ছে? নো স্যার। দেখা যাচ্ছে না? নো স্যার, এখনো ফার্স্ট পেজ। এখনো স্যার। ফার্স্ট পেজ? এখনো ফার্স্ট পেজ? এটা ইয়েস তো স্যার। আচ্ছা আচ্ছা, আমরা দেখি। এখন দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। এটা কিসের ছবি? মাটির। মাটির। ইয়েস স্যার। তাহলে ছবিটি কিসে হচ্ছে? মাটির, না? তাহলে প্রশ্ন হলো মাটি কি? আমরা সবাই লিখবো মাটি কি, লিখবো পৃথিবীর উপরিভাগে নরম আবরণী হচ্ছে মাটি, এবং খুব দ্রুত লিখবো। মাটি কি? উত্তর হলো পৃথিবীর উপরিভাগে নরম আবরণী হলো মাটি। পৃথিবীর উপরিভাগে নরম আবরণী হলো মাটি। স্যার ফিনিশ। ধন্যবাদ। স্যার শেষ। আচ্ছা, হলো। আমরা তাহলে পরের পেজে চলে আসছি। মাটি আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ, এটা লেখার প্রয়োজন নেই, এটা স্ক্রিনশট নিলে হবে। এত বড় অনেক সময় লাগবে লিখতে গেলে, এটা স্ক্রিনশট নিলে হবে। আমরা একবার পড়ে নিই কেন আমাদের জীবনে মাটি গুরুত্বপূর্ণ। দেখে নাও। বেঁচে থাকার জন্য মানুষ মাটিতে ফসল ও সবজি উৎপাদন করে।
বসবাসের জন্য মানুষ মাটির উপরে ঘরবাড়ি ও দালান কোঠা নির্মাণ করে। বিভিন্ন ধরনের মৃৎশিল্প তৈরিতে মাটি ব্যবহৃত হয়। বিভিন্ন ধরনের বর্জ্য ফেলার জন্য মানুষ মাটি ব্যবহার করে। এই জন্য মাটি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, তাহলে সবাই স্ক্রিনশট নিয়েছো, এটার স্ক্রিনশট নাও। Yes, sir. Yes, sir. পরের পেজে দেখি আমরা কি আছে। তাহলে বিজ্ঞান এই অধ্যায়ে আমরা মাটি সম্পর্কে জানলাম যে পৃথিবীর উপরিভাগের নরম আবরণী হলো মাটি। মাটিতে আমরা চাষ করি, চাষ করার সময় আমরা অর্থাৎ ফসল ফলাই। ফসল ফলাতে গেলে আমরা বিভিন্ন ধরনের সার, হ্যাঁ, আমরা ইউজ করি। আমরা জানবো সার কত প্রকার ও কি কি, সে বিভিন্ন ধরনের সারের নাম জানবো। আর একটা বিষয় জানবো আমরা, ফসল আবর্তন। ফসল আবর্তন একটা পার্ট আছে, আমরা সেটা জানবো। এই স্লাইডটা তো একটু আসতে দেরি হচ্ছে। আহিম মিউটে বসে আছো। অনেকক্ষণ সময় যাচ্ছে, আমরা একটু স্টপ শেয়ার করলাম, দেখি আর আসে কিনা। PowerPoint 17। সাউন্ড করিও না, বোঝাচ্ছে না, সাউন্ড বোঝাচ্ছে না। সাউন্ড করি না, সাউন্ড বোঝা যাচ্ছে না, তাহলে সাউন্ড করার দরকার নাই। আমি চেষ্টা করতেছি, দেখতেছো। আচ্ছা, এখানে আর তেমন কিছু নেই আসলে। আমরা এইটা একটু পরে দেখাই, এটা একটু পরে দেখাই, এটা কম আছে। আমরা 18 চলে আসি। আচ্ছা, এখানে প্রথমে আমরা যেগুলো আমরা প্রয়োজন আজকের জন্য, আমরা ওইটাতে চলে আসলাম ফার্স্টে। দেখে নাও, এখন স্লাইড ওপেন হবে, আমরা এই স্লাইডটা দেখবো, আশা করি এটা ডিস্টার্ব দিবে না। প্রথমে হচ্ছে সার কি, সার কত প্রকার ও কি এটা কি, লিখবো? সবাই এটা লিখবে, সবাই লিখবে। আর সুবাইতের সাউন্ড গুলো আসছে না, সুবাইতের সাউন্ডটা আসে না, নেটের কারণে আসে না। তুমি লিখে নাও, সার কি, সার কত প্রকার ও কি কি। উত্তর হবে, ফসল উৎপাদনের জন্য কৃষক জমিতে যে উপাদান ব্যবহার করে তাই সার। সার দুই প্রকার, এক জৈব সার, দুই অজৈব সার। প্রত্যেকেই লিখে নাও। সার কি, সার কত প্রকার ও কি কি। হ্যাঁ লিখবে, লিখবে না কেন, লিখতে না হলে না বলে দিব আমি। সার কি, ফসল উৎপাদনের জন্য কৃষক জমিতে যে উপাদান ব্যবহার করে তাই হলো সার। সার দুই প্রকার, জৈব সার, অজৈব সার। Sir, finish.
আশা করি বাকি দুটো ফিনিশ হয়ে যাবে এতক্ষণে। এটা খুব ছোট স্যার একটা জৈব লেখা। সার আর অজৈব সার মানে কি? এই যে পড়াবো দিকে, এরপর থেকে পড়াবো, এরপরে আসবে জৈব সার কি অজৈব সার কি সেটাও আসবে। আচ্ছা তুমি বই দেখো। আমার একটু বাকি। সার দুই শাখা দুই প্রকার, এক অজৈব সার, দুই জৈব সার। এক হচ্ছে অজৈব সার, দুই হচ্ছে জৈব সার। কেমন? এখন ঠিক হইছে স্যার শেষ শেষ না? তাহলে স্যার দেখেছি ঠিক আছে, আমরা পরের পেজে আসছি। টিএসপি সারের নাম। উপরে সার দুটি কোন প্রকারের নাম লেখো। অজৈব সার এগুলো হচ্ছে, এগুলো তোমাকে লিখতে হবে না, তুমি জাস্ট দেখবে। দাঁড়াও, আমি আবার দিচ্ছি। স্যার স্ক্রিন আসেনি। আসছে আসছে। তাহলে এই অজৈব সার তুমি যে জানতে চেয়েছো, অজৈব সারের উদাহরণ হলো টিএসপি এবং কি ইউরিয়া। আমরা টিএসপি এবং ইউরিয়া স্যার এখনো আসেনি এখনো আসে নাই। আসেনি কলটা পাল্টা আসছে। স্যার ইয়েস স্যার জাস্ট দেখবা, এটা দেখবা, কিছু না, এটা লেখার কিছু নেই। যে সারের নাম হচ্ছে অজৈব সার। অজৈব সার হচ্ছে রাসায়নিক সার, ঠিক আছে? অজৈব সার হলো কি রাসায়নিক সার। স্যার সেটা কি মাটির উপর বেশি কাজ করে নাকি জৈব সার বেশি কাজ করে? দুইটা দুই ধরনের কাজ করবে। আমরা এ সম্পর্কে, কাজ সম্পর্কে যখন আসবো তখন কাজের বিষয়গুলো জানবো, ঠিক আছে? এখন আমরা জাস্ট অল্প অল্প জেনে শেষ করবো। প্রথমে স্যার জৈব সার দেখান, জৈব সার। জৈব সার দেখাবো তোমাদের, জৈব সার দেখাবো, অজৈব সারও দেখাবো। যে কোনো উপাদান যা প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে পারে এবং যথাযথ ফলন দিতে পারে, হ্যাঁ, সেটা সার হিসেবে পরিচিত। তাহলে কৃত্রিম ভাবে নির্মিত হতে পারে। একই এই সকল সার হচ্ছে তোমাদের জৈব এবং রাসায়নিক সারের মধ্যে পড়ে। জৈব সার আমরা দেখবো এখন। এগুলো হচ্ছে কি জৈব সার, গোবর, কম্পোস্ট, অর্থাৎ গোবর থেকে তৈরি করা হয় কম্পোস্ট, এটা গরুর গোবর। জৈব সার উপাদান যা উদ্ভিদ ও প্রাণীর দিকে ফিরে আসে মূল উৎস। সবুজ সার, গবাদি পশুর সার, না এটা লেখার কিছু নেই, জাস্ট দেখবে জৈব সার এবং অজৈব সার। আমরা জৈব সার এবং অজৈব সার এই দুটা বিষয়তে কিছুটা হলে জানলাম যে কি রকম কি কাজ করে জৈব সার এবং অজৈব সার। খেয়াল করবে জৈব সার আর অজৈব সারের আমরা উদাহরণটা দেখলাম, ঠিক আছে? আচ্ছা, জৈব সার খেয়াল করো, আমরা আবার বলছি। এরপরে দেখো কি আছে, আসছে তাহলে আমরা সার সম্পর্কে কিছুটা ধারণা আমাদের হলো, যে জৈব সার এবং অজৈব সার দুই ধরনের সার আমরা পেলাম এখানে। অজৈব বা সার বা রাসায়নিক সার, অজৈব সার বা রাসায়নিক সার অর্থাৎ কৃত্রিম উপায়ে, আমরা যেটাকে বলা হয় নকল, হ্যাঁ, কৃত্রিম উপায়ে তৈরি করা হয়। আমাদের আরো কিছু বিষয় আছে যেটা বলা হয় কম্পোস্ট বা ফসল আবর্তন। আমরা কম্পোস্ট, ফসল আবর্তন বা ইউরিয়া এই সম্পর্কে কিছু বিষয় জানবো।
এখানে নেটের প্রবলেমের কারণে হচ্ছে। স্যার কিছু লিখবো না। লিখলে আমি তোমাকে বলবো, কেমন কোনটা লিখবে সেটা বলবো, পেজ কোনটা যেটা আসবে সেটা আমরা লিখবো অবশ্যই। এখানে পাওয়ার পয়েন্ট রেসপন্ডিং বলা হচ্ছে, নট রেসপন্ডিং। একটু ওয়েট করো, মেইন বইটা নাও, দেখি ফসল আবর্তনের পেজটা উল্টাও। মেইন বইয়ে ফসল আবর্তন না পেজ আছে, পেজ ফসল আবর্তন, না না ফসল আবর্তন। সবাই পেজ নাম্বার তুমি খুলো না, তোমার কাছে বই আছে না, তৃতীয় অধ্যায়। আচ্ছা এখন দেখো তো, দেখা যাচ্ছে কিনা স্লাইড, দেখা যাচ্ছে স্লাইড? ইয়েস স্যার Yes, sir. কি লেখা আছে এখানে? কম্পোস্ট কি এখন আমরা এটা লিখবো সবাই, কম্পোস্ট কিটা লিখবো। নাম্বার তোমরা ঠিক করে দাও। মৃত জীবদেহের পচে যাওয়া অবশেষ যা সার হিসেবে ব্যবহার করা হয় তাকে কম্পোস্ট বলে। এরপর লিখবো ইউরিয়া কি। ইউরিয়া কি? ইউরিয়া হলো নাইট্রোজেন ঘটিত সার। প্রত্যেকে হ্যাঁ এগুলো লিখবে, এগুলো লিখবে, ছোট ছোট আছে এগুলো লিখবে। কম্পোস্ট কি? ইউরিয়া কি? এই দুটো লিখবে, কম্পোস্ট কি, ইউরিয়া কি। মৃত জীবদেহের পচে যাওয়া অবশেষ যা সার হিসেবে ব্যবহার করা হয় তাকে কম্পোস্ট বলে। ইউরিয়া কি? ইউরিয়া হলো নাইট্রোজেন ঘটিত একটি সার। এগুলোর নাম্বার দেন। নাম্বার তুমি দাও। শেষ। আচ্ছা আচ্ছা, পরে পেজে আসি, দেখি কিছু কিছু আছে আছে কিনা। ফসল আবর্তন, ফসল আবর্তন। স্যার একটু আগে পেজটা দেন তো। স্যার এখনো হয় নাই আমার, এখনো আমি শেষ হয়নি। স্যার এগুলো লিখতে হ্যাঁ লিখতে হবে, এটা জিজ্ঞেস করো কেন, আমি এটা বুঝলাম না। লিখতে হবে না কেন, এটা বুঝো, আমি এটা বুঝি না। লিখতে হবে না স্যার যখন স্যার আগে পেজটা একটু দেন তো আমার লাস্টে। লাস্টে আসছে না, আগের পেজটা আসতে হবে না।
আচ্ছা আচ্ছা, তো ফল স্যার ফসল আবর্তন কি এটা লিখবো? এটা লিখবে, তবে আগের পেজটা যে বলতেছে এটা এখন আমি দেখি আনতে পারি কিনা। আগের পেজটা আগে, এটা অবশ্যই লিখবে ফসল আবর্তন, এটা লাস্ট লেখা, এটা আজকে লাস্ট লেখা। ফসল আবর্তন কি? এই এই জিনিসটা একটু ঠিক করতে হবে, এটা আবার চলে গেছে। এই, তাহলে ফসল আবর্তন কি, অর্থাৎ এটা বিষয়টা আমরা জানবো, এখনই জানবো ফসল আবর্তন বিষয়টা কিরকম, স্যার এটা কিভাবে পুরাটা হয়। লিখতে হবে? হ্যাঁ, পুরাই লিখতে হবে, ফসল আবর্তন কি লিখতে হবে, না লিখে তুমি পারবে না পরীক্ষায়, বুঝছো? ফসল আবর্তন হলো কি জানো, আহ এক এক সময় এক এক ফসল ফলানো, জমিতে একই ফসল বারবার না ফলানো, জমিতে একই ফসল বারবার না ফলানো, এক এক সময় এক এক রকম ফসল ফলানো, এটাকে বলা হয় ফসল আবর্তন। ঠিক আছে, এটাকে বলা হয় ফসল আবর্তন। কেমন? আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে ফসল আবর্তন কাকে বলে? স্যার ইউরিয়া কীটকে মুখবল আমি লিখে ফেলি। ইউরিয়া স্যার কি দেখা তুমি যাচ্ছে না। আচ্ছা আমি দিচ্ছি একটু, স্যার আমি লিখে ফেলেছি। দেখি ফেলছো? আচ্ছা, একটু ডিস্টার্ব দিচ্ছি, এখানে আমি ঠিক করেছি। স্যার আমার আর ওটা লাগবে না, আমি লিখে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, ইউরিয়া হলো নাইট্রোজেন ঘটিত একটি সার, শেষ, আর কিছু নেই। ইউরিয়া হলো নাইট্রোজেন ঘটিত একটা সার, এখানে এটাই আছে, আর কিছু নেই। আর এখন তোমরা লিখবো ফসল আবর্তন কাকে বলে, কেমন? উত্তর হলো যদি একই জমিতে একই ফসল, উত্তর হলো যদি, হ্যাঁ লিখবে 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 লিখবে, যদি একই জমিতে একই ফসল, সবাই লিখো। প্রশ্ন হলো ফসল আবর্তন কাকে বলে, আনমিউট করো। প্রশ্ন দেখা যাচ্ছে না। প্রশ্ন আমি বলতেছি তুমি লেখো, প্রশ্ন আমি বলতেছি তুমি লেখো, ফসল আবর্তন কাকে বলে, শেষ। ফসল আবর্তন কাকে বলে এটা লিখবে। উত্তর হলো একই জমিতে একই ফসল বছরের পর বছর, স্যার একই, আমাদের মাটি কি এটা একটু দিতে পারবেন? হ্যাঁ সব দিব, মাটি কি দিব, মাটি কত প্রকার দিব, আগে এটা লেখো। তোমাকে বলেছি না, যখন যেই পেজে থাকবো তখন সেই পেজে কাজ করবা। মাটি কি এটা চলে গেছে কখন? আর ইলার্নিং তো আছে, ইলার্নিং তো আছে, তোমার তো ভয়ের কিছু নেই। যেখানে ইলার্নিং থাকে সেখানে তুমি এখনই ইলার্নিং দেখতে পাবে, ক্লাস ক্লাস শেষ হওয়ার পরে তুমি ইলার্নিং দেখতে পাবে, এই 10 মিনিটের মধ্যে দেখতে পাবে ইলার্নিং। ক্লাস শেষ করার 10 মিনিট পরের মধ্যে তুমি ইলার্নিং দেখবে। স্যার ফিনিশ। না, খালিদের ফিনিশ। আমাকে এখনো জিজ্ঞেস করতেছে যে লিখবে নাকি লিখবে না। একই জমিতে একই ফসল তুমি বছরের পর বছর যদি করো তাহলে এর ফসলটা ভালো হবে না। তুমি যদি প্রতিদিন একই রকম নাস্তা করো তাহলে তোমারও কি লাগবে, খারাপ লাগবে, হ্যাঁ বোরিং লাগবে। ঠিক একই রকম ফসলের ক্ষেত্রে এরকম, জমিনের ক্ষেত্রে এরকম, জমিনেও বোরিং ফিল করবে, অর্থাৎ সব সময় একই রকম ফসল
আমাকে দিয়ে আমার জমিতে কি করা হয়, ফলানো হয়। এলো বিষয়। দেখি এটা আসে কিনা শুরুতে। ফসল আবর্তন, একই জমিতে বছরের পর বছর একই ফসল যদি ফলাও তাহলে এর ফসলটা ভালো হয় না। এটা তো এইটি আমরা চলে গেছি না। স্যার ফসল আবর্তন লিখে ফেলেছি। লিখে ফেলেছ? তাহলে একটা ভালো কাজ করছো, বুঝছো? ফসল আবর্তন হচ্ছে একই জমিতে একই ফসল বছরের পর বছর চাষ করা হয়, তাহলে তাহলে কি বলা হচ্ছে, তাহলে ফসল মাটির কিছু পুষ্টিগুণ ব্যবহার করে ফেলে। এখানে আনমিউট রাখবে তোমরা। একই জমিতে বলা হচ্ছে একই জমিতে একই ফসল বছরের পর বছর চাষ করা হয়, তাহলে কি বলা হচ্ছে, চাষ করা হলে এর কিছু পুষ্টিগুণ কি হারিয়ে ফেলবে, স্যার চলে কিছু গেছে। পুষ্টিগুণ কিছু পুষ্টিগুণ কি হবে, নিঃশেষ করে ফেলে, পুষ্টি উপাদান নিঃশেষ করে ফেলে। জমিতে পর্যায়ক্রমে মানে একের পর এক পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করাকেই ফসল আবর্তন বলা হয়। এর ফলে মাটির উর্বরতা বজায় থাকে, মাটির উর্বরতা বজায় থাকে। ঠিক আছে? স্যার ফিনিশ। আচ্ছা, যারা লিখতে পারো নাই বা কম লিখতে পেরেছো তাদের জন্য আমরা পরের পেজটা ইউজ করতেছি। এই পেজের স্ক্রিনশট নাও, সবাই এই পেজটা স্ক্রিনশট নাও, সবকিছু আছে এখানে, সবকিছুই আছে এখানে। ঠিক আছে? যা যা লিখেছো বা যা লিখতে পারোনি সবগুলো এই পেজের মধ্যে আমি লিখেছি। সার কি, কত প্রকার ও কি কি, ফসল উৎপাদনের জন্য কৃষক জমিতে যে উপাদান ব্যবহার করে তাই সার দুই প্রকার, সার দুই প্রকার, জৈব সার অজৈব সার, ইউরিয়া কোন সার, কম্পোস্ট কোন সার বা কম্পোস্ট কি, কম্পোস্ট হচ্ছে জৈব সার, ফসল আবর্তন কি। সবাই এটার স্ক্রিনশট নিতে পেরেছো? স্যার আচ্ছা, আমরা তাহলে আমাদের আরেকটা স্লাইড বাকি ছিল, আমরা দেখি স্লাইডটা আসে কিনা। এখানে আরেকটা পেজ আমরা শো করছি, যেটা হচ্ছে মূল্যায়ন মাটি কি। যারা মাটি কিটা লিখতে পারো নাই তারা চাইলে স্ক্রিনশট নিতে পারবে। মাটি কি, মাটি আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ, মাটির কয়েকটি ব্যবহার, যেমন ইট তৈরিতে, মৃৎশিল্পে, কৃষিকাজে। সবাই এই পেজটার স্ক্রিনশট নাও। ঠিক আছে? এখানে মাটি কি এটাও আছে, মাটি আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ তাও আছে, মাটির কয়েকটি ব্যবহার এটাও চাও আছে না। লিখতে পারিনি। এখন স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও, যেটা আছে সেই স্ক্রিনশট নাও। স্যার এটা লিখতে হবে। স্ক্রিনশট নাও। এরপর আরো একটা আছে, এটার স্ক্রিনশট নাও। কিভাবে আমরা ভালোভাবে উদ্ভিদ জন্মাতে পারি। উদ্ভিদের বৃদ্ধির জন্য বায়ু, পানি ও সূর্যের আলো প্রয়োজন। এছাড়া উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য সার প্রয়োগ করতে হবে। উদ্ভিদের ভালো বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো সারে পাওয়া যায়। মাটিতে সার ও পানি দিয়ে আমরা ভালোভাবে উদ্ভিদ জন্মাতে পারি। উর্বরতা কি, কোন মাটি বেশি উর্বর। মাটির উর্বরতা হচ্ছে মাটির ফসল উৎপাদনের ক্ষমতা। যে মাটিতে উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান বেশি থাকে সেই মাটি বেশি উর্বর। এই পেজটা সবাই স্ক্রিনশট নাও, সবাই এই পেজের স্ক্রিনশট নাও। নিয়েছি।
আচ্ছা ঠিক আছে, এটা নিলে আমরা শেষ করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের আর কোনো কিছু প্রয়োজন আছে? সুবাইতার কিছু প্রয়োজন আছে? রোহান, আসসালামু আলাইকুম আল্লাহ। আচ্ছা এটার প্রয়োজন আছে না? রোহানের প্রয়োজন ছিল, আমি রোহান প্রয়োজনটা দিয়ে দিলাম। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। SW কি? SW তোমরা হোমওয়ার্ক ম্যানেজমেন্ট থেকে দেখবে।